সর্বনাশ ডেকে আনলো, যাকে বলে খাল কেটে কুমির আনা। ব্যাপারটা খুলেই বলি। আধা শহর বেগমপুর, স্কুল আছে, কলেজ আছে, সিনেমা হল আছে। কলকাতা থেকে ট্রেনে 37 মাইল। এখানকার ছানা আর ডাব বিখ্যাত। আরও একটা জিনিস বিখ্যাত, সেই পরান্দার দোকানের চা। তাও আবার ময়লা ডিশ আর ভাতল ভাঙা কাপে খদ্দেরদের দেওয়া হতো। এই দোকান সকাল 7টা থেকে রাত 7টা অবধি ঠাস বোঝাই। স্কুল আর কলেজের ছেলেই বেশি। পরীক্ষার প্রশ্নপত্র থেকে শুরু করে এমসিসির খেলা, মোহনবাগান ইস্টবেঙ্গলের ঠোকাঠুকি, রকেটে চাঁদে পৌঁছানোর তোড়জোড়, সব কিছুর গরম গরম আলোচনা চলত। এছাড়া রাজা উজির বধ তো ছিলই। প্রায় সব কিছুর আসরেই বক্তা হিরুদা আর সকলের শ্রোতা। হিরুদা এতদিন একটানা কলকাতায় ছিল, চাকরির চেষ্টায়। হেন অফিস নেই যেখানে মাথা ঠোকেনি। একদিন তাই দুত্তর বলে হিরুদা বেগমপুরে চলে এলো খুড়োর কাছে। উদ্দেশ্য ব্যবসা করবে, হয় ডাব চালান দেবে কিংবা ছানা। ভগবান যদি দিন দেন তাহলে দুটোই। কিন্তু মানুষ ভাবে এক আর হয় এক। ডাব ছানা কোনোটাই নয়। হিরুদা একেবারে অন্য ব্যাপারে জড়িয়ে পড়ল। সেদিন চায়ের আসরে রোজকার মতন বক্তা হিরুদা, বিষয় শখের গোয়েন্দাগিরি। চায়ের কাপে 2.5 দিনের বাসি পাউরুটি ডুবোতে ডুবোতে হিরুদা বলল, গোয়েন্দা যদি বলতে হয় তো সর্বেশ্বর বরাটকে। তার কাছে তোদের কিরিটি রায়, প্রতুল লাহিড়ী, ব্যোমকেশ একেবারে ছেলে মানুষ। স্কটল্যান্ড ইয়ার্ডে বছর 3 আগে গিয়েছিলেন ওদের ছিচকে চোর ধরার পদ্ধতি শেখবার জন্য। সর্বেশ্বর বরাটের সঙ্গে আলোচনা করে ওখানকার কর্তা ম্যাকডুগাল সাহেব তো হতভম্ব। বলল, মিস্টার বরাট, আপনি আমাদের এখানে কেন এসেছেন? আপনাকে জ্ঞান দিতে পারি এমন শক্তি আমাদের নেই। তার চেয়ে প্রত্যেক বছর আমার 2-1 জন সহকারীকে বরং আপনার কাছে পাঠাবো। আপনি শিখিয়ে পড়িয়ে একটু তালিম দিয়ে দেবেন। সেই থেকে প্রত্যেক বছর 2 জন করে লোক সর্বেশ্বর বাবুর কাছে আসে, তার নিধু গুন্ডাল এনে। একটু থেমে হিরুদা চায়ে চুমুক দিয়ে নিল। তারপর সামনের উদ্গ্রীব কতগুলো দৃষ্টির দিকে চেয়ে বলল, এই সর্বেশ্বর বরাটের সঙ্গে একটানা 2 বছর কাটিয়েছি একেবারে পাশাপাশি তক্তপোষে। তোরা হয়তো বিশ্বাস করবি না, কত ছোটোখাটো কেস যে সর্বেশ্বরবাবু আমার হাতে তুলে দিয়েছিলেন তার হিসেব নেই। ওই যে পুটিয়াগড়ের দলিল চুরির ব্যাপার, যেটাতে পুলিশ হিমশিম খেয়ে গেল, ঠিক 3 দিনের দিন আসামিকে হাজির করে দিলাম সর্বেশ্বরবাবুর সামনে। তারপর ধাপার মাঠে যে মুন্ডহীন দেহটা পাওয়া গিয়েছিল, ঠিক 7 দিনের মাথায় গার্ডেন রিচের ডাস্টবিন থেকে মুন্ডুটি উদ্ধার করে দিয়েছিলেন এই শর্মা। চলে আসবার সময় সর্বেশ্বরবাবু আমার 2 হাত চেপে ধরে কি কাকুতি মিনতি, তুমি থাকো হিরু, আমার বয়স হয়েছে, আর ছোটাছুটি করতে পারি না। এ বয়সে তোমার মতো এমন সহকারী পেলে নিশ্চিন্ত হতে পারি। যা রোজগার করব আধা আধি বখরা। দয়াল একেবারে পাশেই বসেছিল, হিরুর অনুগত ভক্ত। সে তৎগত চিত্তে সব শুনছিল। হিরুদা একটু থামতেই বলল, তা থাকলেই তো পারতে হিরুদা, এই জঙ্গলে কেন মরতে এলে? হিরুদার 2টি চোখে কৃপার ভাব ফোটালো। অবহেলার ভঙ্গিতে বলল, টাকাটাই কি পৃথিবীতে সব দয়াল? এদিকে খুড়োকে দেখবার কেউ নেই। প্রতি সপ্তাহে একটা করে চিঠি যাচ্ছে। কর্তব্য একটা আছে তো। তা নিশ্চয়ই আছে। এরপর আর হিরুদার অমন লোভনীয় প্রস্তাব ছেড়ে আসার ব্যাপারে কোনো প্রশ্ন চলে না। কিন্তু পরের দিনই বিপদ। আর এক বিরাট কর্তব্যের মুখোমুখি দাঁড়ালো হিরুদা। ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে রোজকার মতো ছানাপট্টিতে চলেছে। হঠাৎ মাঝপথে বিপুল এক ভদ্রলোক পথ আটকে দাঁড়ালে। নমস্কার হিরণময় বাবু। আর চোখে লোকটিকে জরিপ করতে করতে হিরুদা বলল, আমার নাম হীরেন।
ও, মাফ করবেন, পুরো নামটা জানা ছিল না। পাড়ার ছেলেরা হিরুদা হিরুদা বলছিল, আমি ভেবেছিলাম বুঝি হিরণময়। তা হিরেনবাবু, আমাকে বাঁচান, আমার ভারী বিপদ। লোকটির চেয়েও হিরুদা বিপদে পড়ল বেশি। জলজ্যান্ত মানুষ, ওজনে 3.25 মণের কম নয়, দিব্যি নারুগোপাল প্যাটার্ন চেহারা। বিপদটা আবার কোথায়? কি বিপদ আপনার? চলুন, যেতে যেতে সব বলছি। ভদ্রলোক এগোতে আরম্ভ করলেন। বিস্মিত হিরুদা পিছনে পিছনে চলল। রাস্তার মোড়েই একটা জিপ গাড়ি। ভদ্রলোক হিরুদার দিকে চেয়ে বললেন, উঠে বসুন হিরুবাবু, যেতে যেতে সব বলছি। হিরুদা উঠল। ভদ্রলোকও উঠতে উঠতে ড্রাইভারকে নির্দেশ দিলেন, চলো পলাশপুর। পলাশপুর বেগমপুর থেকে মাইল 50। কিন্তু সেখানে কেন? যেতে আসতেই তো ঘন্টা 4 লেগে যাবে। ততক্ষণে ডাব আর ছানার কি অবস্থা হবে! এইবার হিরুদা বিপদে পড়ল, কিন্তু আপত্তি করতে গিয়েই বাধা। ভদ্রলোক একেবারে দুটো হাত জড়িয়ে ধরলেন। আপনার কোনো অসুবিধা হবে না, আমি পলাশপুরের জমিদার অনুকূল সরকার। অবশ্য এখন আর জমিদার নই, তবু কিছু জমিজমা আছে। আপনাকে গরিবের বাড়িতে একবার পায়ের ধুলো দিতে হবে। আপনার ব্যবসায়ের কথাও শুনেছি, একদিনের লোকসানে আপনার এমন কিছু ক্ষতি হবে না, আমি সব পুষিয়ে দেব। আপনি আমায় বিপদ থেকে উদ্ধার করুন। এইবার হিরুদা বলেই ফেলল, আমি আপনাকে কি বিপদ থেকে উদ্ধার করব? ভদ্রলোক হাত ছাড়লেন না, বললেন, আপনি ছাড়া আর কে পারবে বলুন? সর্বেশ্বর বরাটের সহযোগী আপনি, কত বড় বড় ব্যাপারের সুরাহা করেছেন। এতক্ষণ পরে হিরুদা ব্যাপারটা বুঝতে পারল। কাল বিকালের চায়ের আসরের গাল গল্পের ফল। এখন উপায়? বোঝা গেল চায়ের আসরে কিংবা পলাশপুরের ধারে কাছে জমিদার ছিলেন, সম্ভবত সকর্ণেই সবকিছু শুনেছেন। হিরুদা নিজেকে সামলে নিল। নিজের হাতে কাটা খাল দিয়ে কুমির ঢুকেছে, সুতরাং তার সঙ্গে বোঝাপড়া তাকেই করতে হবে। সিটে হেলান দিয়ে হিরুদা বলল, আপনার বিপদটা কি বলুন তো? ভদ্রলোক প্রায় কাঁদো কাঁদো গলায় বললেন, বিজন আজ মাসখানেকের ওপর নিখোঁজ। বহু সন্ধান করেছি, কোথাও পাইনি, তাকে দয়া করে এনে দিন। হিরুদা মুচকি হাসল। আর অন্ধকার নেই, একটু একটু করে সবকিছু পরিষ্কার হচ্ছে। স্কুল ফাইনালের ফল বেরিয়েছে প্রায় মাস 2। এরপরই বাংলাদেশের বহু ছেলে নিখোঁজ হয়, তবে অনেকেই ফিরে আসে। মামার বাড়ি কিংবা মাসির বাড়ি কাটিয়ে মাথা নিচু করে সংসারে ঢোকে। পলাশপুরের জমিদার বাড়ির ছেলের হাতে পয়সা কড়ি থাকা স্বাভাবিক, কাজেই তার ফিরে আসতেও দেরি হচ্ছে। গোয়েন্দার ধরনে মুখে একটা সবজান্তা ভাব ফুটিয়ে হিরুদা জিজ্ঞেস করল, বিজনের বয়স কত? তা বছর 7 হবে। বছর 7? হিরুদা দম নিল। তাহলে তো স্কুল ফাইনালের ব্যাপার নয়, এ তো ছেলে ধরার ব্যাপার। আন্দাজ করছি চেহারা নিশ্চয়ই হৃষ্টপুষ্ট। ভদ্রলোক অবাক হলেন। আশ্চর্য, ঠিক ধরেছেন তো। হাজার হোক সর্বেশ্বর বরাটের সহযোগী আপনি, এসব তো আপনার নখদর্পণে। হিরুদা গলাটা আরো গম্ভীর করল, চেহারার একটু বর্ণনা দিন তো শুনি। গায়ের রং মেটে মেটে, ওই আপনি যা বললেন মোটা সোটা চেহারা, কটা চোখ, বাঁকানো শিং। শিং? হিরুদার মাথাটা পিছনের সিটে সজোরে ঢুকে গেল। হ্যাঁ, তবে বয়স আন্দাজে শিংয়ের সাইজ বেশ ছোট। তার মানে বিজন কোনো ছেলে নয়? ভদ্রলোক জিভ কামড়ালেন। আরে না না, বিজন আমার পাঁঠার নাম। ছেলে নেই পুলে নেই, ওই পাঁঠাটি সম্বল করে বেঁচেছিলাম। হিরেনবাবু, আপনি কথা দিন বিজনকে আমার বুকে ফিরিয়ে দেবেন। কথা দেওয়া দূরে থাক, হিরুদার মুখে কথাই ফুটল না। পলাশপুর পৌঁছানো পর্যন্ত সে চুপচাপ চোখ বুজে বসে রইল। ভদ্রলোকও হিরুদাকে বিরক্ত করলেন না, ভাবলেন
গোয়েন্দা হীরেনবাবু নিশ্চয়ই মনে মনে সমস্ত ঘটনা বিশ্লেষণ করছেন। পলাশপুরে নেমেই হয়তো বিজনের পাত্তা বলে দেবেন। পলাশপুরের জমিদার বাড়ি দেখেই হিরুদার চক্ষু স্থির। জরাজীর্ণ দোতলা বাড়ি, বেশ কয়েক বছর সংস্কার হয়নি, চামচিকে আর ইঁদুরের আস্তানা। খাওয়া দাওয়ার পর পলাশপুরের জমিদার অনুকূলবাবু বিজন নিখোঁজের কাহিনী সবিস্তারে হিরুদাকে বললেন। এই পাঁঠাটি এক প্রজার উপহার। রুগ্ন জীর্ণ চেহারা ছিল তখন। অনুকূলবাবু প্রায় বুকের রক্ত দিয়ে তাকে মানুষ করেছিলেন। শোবার ঘরে তার তক্তপোষের পাশে বিজনের জন্য ছোট একটি তক্তপোষ তৈরি হয়েছিল, মোলায়েম খড়ের বিছানা, গলায় রূপোর ঘুঙুর। বসবার ঘরে বিভিন্ন ভঙ্গিতে বিজনের অনেকগুলো ফটো। এক ভোরে বিছানা থেকে উঠে রোজকার মতন বিজনকে খবরের কাগজ খাওয়াতে গিয়েই অনুকূলবাবু অবাক। বিজন নেই, ঘুঙুর পড়ে আছে, অথচ দরজা জানালা সমস্ত বন্ধ। আপনার কাউকে সন্দেহ হয়? হিরুদা তক্তপোষে তাকিয়া ঠেস দিয়ে বসে জিজ্ঞাসা করল। সন্দেহ যাকে হয় তার নাম করাই তো বিপদ। সূত্রের সন্ধান পেয়ে হিরুদা তাকিয়া ছেড়ে সোজা হয়ে বসল। কিরকম? সন্দেহ তো হয় রাজীব ঘোষালকে। তিনি কে? এখানকার থানার অফিসার। যতবার আমার সঙ্গে বিজনকে দেখেছেন বলেছেন, অনুকূলবাবু পাঁঠাটাকে থানায় দান করে ফেলুন, আমরা একদিন ফিস্ট করি। কথাগুলো বলার সঙ্গে সঙ্গে অনুকূলবাবুর দু চোখ দিয়ে জলের ধারা গড়িয়ে পড়তে লাগলো। থানার অফিসারকে সন্দেহ হয় শুনে হিরুদা একটু চুপসে গেল। যতগুলো গোয়েন্দা কাহিনী পড়েছিল তাতে এমন ঘটনা হয়েছে বলে মনে করতে পারল না। খাওয়া একটু বেশি হওয়ায় ঘুমও আসছিল, একটু গড়িয়ে নিতে পারলে হতো। তাই হিরুদা বলল, আমি দুপুরে একটু চিন্তা করে নিই, আপনি বরং আমার খুড়োর কাছে একটা খবর পাঠাবার ব্যবস্থা করুন। সেজন্য আপনাকে ভাবতে হবে না, আমি চায়ের দোকানের পরাণবাবুকে দিয়ে খবর পাঠিয়েছি। 7 দিনের জন্য আপনি পলাশপুরে থাকবেন। 7 দিন বলেই হিরুদা সামলে নিল। 7 দিন লাগবে কেন? অনুকূলবাবু পুলকিত হলেন। তা তো নিশ্চয়ই, আপনার মতন গোয়েন্দার কাছে এ তো তুচ্ছ ব্যাপার। সেই ধাপার মাঠের ধরের কাছে তো কিছুই না। হিরুদা আর কথা বাড়ালো না, ঘুমে চোখ ঢুলছে। দাঁড়িয়ে উঠে যেতে গিয়েই সামনের জানালার সঙ্গে ধাক্কা খেল। সঙ্গে সঙ্গে জানলার কপাটটা খুলে পড়ল। অনুকূলবাবু অপ্রস্তুত হলেন। কিছু মনে করবেন না, অনেকদিন এসব মেরামত হয়নি কি না। হিরুদা কিছুই মনে করল না, বরং অন্ধকারে আলোর ইশারা দেখতে পেল। এ ঘরের দরজা জানালা বন্ধ থাকলেও বাইরে থেকে অনায়াসেই জানলার কপাট সরিয়ে ঘরে ঢোকা যায়। তারপর ঘুমন্ত বিজনকে পাজা কোলা করে নিয়ে যাওয়া তো খুবই সহজ ব্যাপার। অচেনা জায়গা। হিরুদার ঘুমটা গাঢ় হলো না, একটু তন্দ্রাচ্ছন্ন ভাব। তাও ঠক করে একটা শব্দ হতেই হিরুদার চমকে বিছানার উপর উঠে বসল। জানলার কাছে মাঝারি সাইজের একটা টেবিল, তার উপর একটা মাটির ঢেলা পড়ে গুড়িয়ে গেল। সম্ভবত বাইরে থেকে কেউ ছুঁড়েছে। হিরুদা উঠে টেবিলের কাছে গিয়ে দাঁড়ালো। গোয়েন্দা হওয়ার এই এক মহা বিপদ। সব ব্যাপারে চোখ রাখতে হয়, নাক গলাতে হয়। ঠিক ঢেলার গুঁড়োর পাশেই একটা পাকানো কাগজ। কাগজটা হাতে করে তুলেই হিরুদা চমকে উঠল। সর্বনাশ, এই যে কেঁচো খুঁড়তে খুঁড়তে একেবারে সাপের আওতার মধ্যে এসে পড়ল। এখন উপায়? সাদা কাগজে লাল অক্ষরে বড় বড় করে লেখা, গোয়েন্দা সাবধান, বিজনের ব্যাপারে হাত দিতে এসো না, প্রাণ দিয়ে প্রায়শ্চিত্ত করতে হবে। ইতি মাকড়সা। সমস্ত শরীর ঠকঠক করে কাঁপছে। হিরুদা আস্তে আস্তে বিছানায় ফিরে এলো। এমন সময় একটা চাকর ঘরে ঢুকলো চা আর সিঙাড়া নিয়ে। হিরুদা কোম্পানিত কণ্ঠে তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, এখান থেকে বেগমপুর যাওয়ার ট্রেন কখন বলতে পারো? চাকরটা কাপ আর প্লেট নামিয়ে বলল, আগে রাত 7:30টায়। স্টেশন এখান থেকে কত দূর?
তা মাইল দুয়েক, একেবারে সোজা সড়ক, পিচের রাস্তা। হিরুদা মন ঠিক করে ফেলল, আর এখানে নয়। গোয়েন্দাগিরি করতে এসে শেষকালে পৈতৃক প্রাণটা যাবে, তাও একটা পাঁঠার জন্য। আজ রাত্রেই চুপি চুপি পালাতে হবে। কিন্তু বেরোবার মুখেই বাধা, একেবারে রাস্তার ওপর অনুকূলবাবু। কোথায় যাচ্ছেন? ভেবে কিছু কুল কিনারা পেলেন? একবার স্টেশনের দিকে যাব, তাছাড়া আশপাশটা একটু দেখাও দরকার। বেশ তো, জিপটা তাহলে বের করতে বলি। অনুকূলবাবু ব্যস্ত হয়ে উঠলেন। না না, হিরুদা মাথা নাড়ল। জিপ বের করবেন না, আপনিও সঙ্গে যাবেন না। তাহলেই অপরাধী সাবধান হয়ে যাবে, আর অপরাধী সাবধান হলেই আর কিছু করা যাবে না। তা ঠিক, অনুকূলবাবু সায় দিলেন। কিছু মনে করবেন না আপনি। প্রতাপগড়ের মেজরানির নেকলেসের একটা বৈদুর্য মণি চুরির ব্যাপারে ঠিক এই জন্য সব গোলমাল হয়ে গিয়েছিল। মহারাজা গাড়ি নিয়ে সবসময় সঙ্গে সঙ্গে থাকতেন। অনুকূলবাবু পিছিয়ে গেলেন। ঠিক কথা, ঠিক কথা। আপনার কাজের অসুবিধা হয় এমন কিছু কখনোই আমার করা উচিত নয়। বিজনকে ফিরে পাবার পথে কোনো বাধা সৃষ্টি হোক, তা আমি চাই না। হিরুদা আর দাঁড়ালো না। একবার বেগমপুরে পৌঁছতে পারলে তবে ঘাম দিয়ে জ্বর ছাড়বে। বিদেশ বিভুঁয়ে মাকড়সার পাল্লায় পড়ে প্রাণ হারানো সমীচীন হবে না। হিরুদা যখন স্টেশনে গিয়ে পৌঁছলো তখন 6:30। তার মানে ট্রেনের জন্য আর 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। ছোট্ট স্টেশন, টিমটিম করছে একটি বাতি। আশপাশের ঝোপ থেকে মাঝে মাঝে শেয়াল ডেকে উঠছে। একটা ভাঙা বেঞ্চের উপর হিরুদা বসলো। একটু পরেই ট্রেনের শব্দ হলো। এ ট্রেন কলকাতা থেকে আসছে, পলাশপুর ছুঁয়ে যাবে পীরনগর। স্টেশনে জনকয়েক লোককেও ঘোরাঘুরি করতে দেখা গেল। আবছা অন্ধকারে ঠিক তাদের বোঝা গেল না। হিরুদার ট্রেনের তখনও 1/2 ঘন্টা দেরি। সে বেঞ্চের উপর পা দুটো তুলে দিয়ে প্রথমে গুনগুনিয়ে, তারপর একটু জোরে গান ধরল। গানের গলা তার কোনো কালে ছিল না, তবে শখ বহুদিনের। মেশে থাকতে আর একজনের হারমোনিয়াম নিয়ে সময় পেলেই সাধনা করত। গান ওই একটিই জানা ছিল, তাও সবটা নয়, লাইন দুয়েক। গোয়েন্দা সর্বেশ্বর বরাটের প্রিয় গান। পুলিশের রিপোর্ট পড়তে পড়তে কিংবা লাশের ছবি দেখতে দেখতে তিনি আস্তে আস্তে গাইতেন। ব্যাকুল বসন্ত ফিরে ফিরে যায়, জীবনে আমার কিছু হলো না গো হায়। এই গানটা শুনে শুনে হিরুদাও শিখেছিল। বিশেষ করে অফিসে অফিসে ঘুরে হতাশ হয়ে এসে এই গানটা মনের অবস্থার সঙ্গে খাপ খেত। আজকেও স্টেশনে একান্তে রাঙা বেঞ্চে বসে হিরুদার দরদ দিয়ে এই গানটাই গাইছিল। হঠাৎ খেয়াল হলো পেছনের সম্মিলিত কণ্ঠস্বরে, বাহ বাহ, এই তো বেশ গলা, একেই ধরে নিয়ে চল। দরকার নেই কলকাতার বড় গাইয়েতে, সে আর আসছেও না। আজ রাতে আর গাড়ি নেই। হ্যাঁ হ্যাঁ, আর কতক্ষণ সবার কাজ বন্ধ থাকবে? কথাগুলো ঠিক হিরুদার কানে যায়নি। চেঁচামেচিতে সে তাড়াতাড়ি বেঞ্চ ছেড়ে দাঁড়িয়ে পড়ল। কে কে আপনারা? হিরুদার মন থেকে মাকড়সার ভয় তখনও যায়নি। মশাইয়ের নাম? মশাইকে তো এর আগে আর পলাশপুরে দেখিনি। তাগড়া জোয়ান একটি ছেলে আস্তিন গুটিয়ে সামনে এসে দাঁড়ালো। মিনিট 2 হিরুদা একটু ভেবে নিল। আসল কথা বললে তো আর নিস্তার নেই, এখনই পাজা কোলা করে নিয়ে গিয়ে খতম করে দেবে, কাকপক্ষীও টের পাবে না। হিরুদার মাথায় এক বুদ্ধি এসে গেল। ঢোক গিলে বলল, এখানে হরিনাথবাবুর কাছে এসেছিলাম। হরিনাথবাবু? তিনি আবার কে? কোন পাড়ায় থাকেন? কোন পাড়ায় থাকেন তা জানি না, আমি অনেক খোঁজ করেও পেলাম না। মস্ত গুণী লোক, কাওয়ালি আর খেয়ালের রাজা। আমার নিজেরও একটু গান বাজনার শখ আছে কিনা, তবে আমার আধুনিক ক্লাসিক্যাল শিখবার জন্য তার কাছে আসা। হিরুদার কথা আর শেষ হলো না। সবাই মিলে হুররে বলে একবার চিৎকার করে উঠল। তারপর সন্ডা মার্কা দুজন এগিয়ে এসে পলকের মধ্যে হিরুদাকে কাঁধের উপর তুলে নিয়ে ছুটল। বেশি দূর নয়, স্টেশনের বাইরেই গাছের গোড়ায় অনেকগুলো সাইকেল রাখা ছিল। তারই একটার ওপর বসিয়ে দিল।
হিরুদাকে চালাতে হলো না। হিরুদা সামনের রডে আর একজন তীর বেগে সাইকেল চালাতে লাগলো। আগে পিছনে আরও অনেকগুলো সাইকেল। হিরুদা প্রথমে ভেবেছিল বুঝি তার ছদ্ম পরিচয় ফাঁস হয়ে গিয়েছে, এরাই মাকড়সার দল, গোয়েন্দাকে খতম করতে নিয়ে যাচ্ছে। কিন্তু একটু পরেই আসল ব্যাপারটা শুনল, কিন্তু তাতে ভয় বিশেষ করলো না। কলকাতা থেকে এক গায়ক আসার কথা এদের সভায় গাইবার জন্য, কিন্তু 7টার গাড়িতেও সে আসেনি। অনামী সঙ্গের বরাত ভালো, আর একজন ভালো গায়ক একেবারে হাতের মুঠোর মধ্যে এসে পড়েছে। হিরুদাকে যখন সভামঞ্চের পাশে নামালো, তখন তার দুটো পাই ঠক ঠক করে কাঁপছে। পর্দার ফাঁক দিয়ে দেখল আসরে তিল ধারণের স্থান নেই, বেশিরভাগই চাষি মজুরদের দল। সকলেরই পাশে মোটা বাঁশের লাঠি। এরা খেপলে কি অবস্থা হবে ভাবতেও হিরুদার হৃদকম্প হলো। কি কুক্ষণেই যে পলাশপুরের জমিদারের সঙ্গে দেখা হয়েছিল। নিন, কোন গানটা গাইবেন বলুন, অ্যানাউন্স করি। সেই সন্ডা মার্কা ছেলেটা সামনে এসে দাঁড়ালো। হিরুদা জিভ দিয়ে ঠোঁট দুটো ভিজিয়ে নিল। এর চেয়ে মাকড়সার হাতে পড়লেও ঢের ভালো ছিল, এক গুলিতেই হয়তো শেষ করে দিত। এতগুলো লোকের লাঠির ঘায়ে থেঁতলে মরতে হতো না। মরিয়া হয়ে হিরুদা বলল, একবার হারমোনিয়ামটা দিন, একটু প্র্যাকটিস করে নিই। আপনাদের এত বড় সভা, লোক হাসাতে তো আর পারি না। ঠিক কথা। হারমোনিয়াম এলো। মঞ্চের এক কোণে হিরুদা রেওয়াজ করতে বসল। তাকে ঘিরে অনামী সঙ্ঘের সভ্যরা। হিরুদার সম্বল একটি গানের 2টি লাইন, তাও এই দুঃসময়ে কথাগুলো ভালো করে মনে পড়ল না। গলা শুকিয়ে কাঠ, বুকের মধ্যে কে যেন হাতুড়ি পিটছে। হাঁটুর সঙ্গে হারমোনিয়ামে ঠোকাঠুকি হচ্ছে, ঠক ঠক ঠক। প্রথম লাইন, ব্যাকুল বসন্ত ফিরে ফিরে আসে। কিন্তু অনেক চেষ্টার পর হিরুদার গলা থেকে শুধু আওয়াজ বের হলো, ব্যা 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 ব্যা। হিরুদা থামল। সামনে জাদরেল যে ছেলেটি বসেছিল তাকে বলল, শুনুন, আমার গানের যা লাইন তাতে উদ্বোধন সঙ্গীত না করে সমাপ্তি সঙ্গীত করুন। একেবারে শেষকালে আমি গাইব। জয় জয়ন্ত সুরটা মাঝরাতেই ভালো জমে। আপনি গুণী ব্যক্তি, আপনাকে আর বেশি কি বোঝাবো। ছেলেটি বিজ্ঞের মতন ঘাড় নাড়ল। তারপর অন্য সকলের দিকে ফিরে বলল, ঠিক আছে, ওরে ফটকে হাবা ভূত, প্রথমে জিমন্যাস্টিক শুরু করে দে, এসব গান ফান শেষকালে হবে। হিরুদার ঘাম দিয়ে জ্বর ছাড়ল। অনামী সংঘের বার্ষিক অধিবেশন, আজ সভা, কাল সভ্যদের ফিস্ট, হই হই ব্যাপার। জিমন্যাস্টিক একটু জমে উঠতেই সকলের অলক্ষ্যে হিরুদা আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলো। কোনো ভুল নেই, নিজের কানে শুনেছে। প্রথমে ভেবেছিল প্রতিধ্বনি, তারপরে মনে পড়ল খোলা মাঠে আসর, প্রতিধ্বনি আসবে কোথা থেকে। একটু এগোতেই নজরে পড়ল মেটে মেটে গায়ের রং, সুপুষ্ট চেহারা, কটা চোখ, বাঁকা শিং। এ বিজন না হয়ে যায় না। হ্যাজাকের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে। যতবার হিরুদা গানের লাইন বলতে গিয়ে ব্যা ব্যা করছে, ততবার বিজন নিজের লোক ভেবে ঠিক উত্তর দিয়ে গেছে। হিরুদা কান খাড়া করে শুনেছে। বিজন এক মনে কাঁঠাল পাতা চিবোচ্ছিল। হিরুদা আস্তে আস্তে পাশ দিয়ে গিয়ে নিজের আলোয়ানটা তার উপর চাপা দিয়ে দিল, যেন টু শব্দ করতে না পারে। তারপর খোঁটা শুদ্ধ তুলে নিয়ে হিরুদা তীর বেগে পিচের রাস্তা ধরে ছুটল। হিরুদা যখন পলাশপুরের জমিদার বাড়ির চৌকাঠে এসে পৌঁছল, তখন রাত হয়েছে। হিরুদার অবস্থা শোচনীয়। মুক্ত কচ্ছ, শার্টের অর্ধেকটা কাঁটা গাছে লেগে ছিঁড়ে গেছে, সারা কাপড়ে চোর কাটা। খড়ের গাদার মধ্যে একবার পড়ে গিয়েছিল, মাথা বোঝাই খড়, তবু বিজনকে ছাড়েনি। হাঁক ডাকে অনুকূলবাবু বেরিয়ে এসেই চেঁচামেচি শুরু করলেন, এই যে এসেছেন, আমি তো ভয়েই মরি। বিজনকে খুঁজতে এসে গোয়েন্দাই নিখোঁজ হলো, কি ভয়ঙ্কর ব্যাপার। হিরুদা এত কথার কোনো উত্তর দিল না। আলোয়ানটা খুলে বিজনকে নামিয়ে দিয়ে বলল, এই নিন মশাই আপনার পাঁঠা, আর রাত্রেই আমার যাবার বন্দোবস্ত করে দিন, জরুরি ডাক এসেছে।
অনুকূলবাবু বিজনকে বুকের মধ্যে জাপটে ধরে আদর করতে করতে বললেন, সে কি এই রাত্রেই চলে যাবেন? আপনি আমার যা উপকার করেছেন। বাধা দিয়ে হিরুদা বলল, থাকবার উপায় নেই, খবর এসেছে শক্তিগড়ের রাজার ভাইরা ভাইয়ের মুক্তা বসানো এক পাটি নাগরা হাওয়া হয়েছে, কাল ভোরেই আমায় সেখানে পৌঁছতে হবে। অতএব সেই রাত্রেই জিপ বেরোলো। অনুকূলবাবু হিরুদার হাতে করকরে একটা 100 টাকার নোট দিয়ে বললেন, আপনার ঋণ শোধ হবার নয়, দয়া করে আর একদিন যদি পায়ের ধুলো দেন। জিপ চলতে শুরু করেছে। মনে হলো অনেক দূর থেকে যেন হল্লার শব্দ ভেসে আসছে। কপালের ঘাম মুছে হিরুদা বলল, ব্যস্ত হবেন না, আবার দেখা হবে। গোয়েন্দাগিরি যখন পেশা তখন ডাকলেই আসবো। আজ চলি, নমস্কার।